এবছর যারা নিট পরীক্ষা দিয়েছো এবং যাদের মনে হচ্ছে যে তোমাদের নিটের স্কোর খুব কম হয়েছে, তো তাদেরকে বলছি তোমাদের জন্য একটা সুখবর। এবছর কিন্তু আরও 200টা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সংখ্যা বাড়তে চলেছে। কোন কোন কলেজে আসন সংখ্যা বাড়ছে সে সম্বন্ধে আসবো, তার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আজকের একটা নিউজ সম্বন্ধে। সেই নিউজটা তোমরা দেখতে পাচ্ছ। শূন্যপদ 27, আবেদন 4 শতাধিক ডাক্তার। অর্থাৎ তমলুক মেডিকেল কলেজের হাউস স্টাফশিপের একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল, সিট সংখ্যা ছিল 27, সেখানে অ্যাপ্লাই করেছিল 431 জন। ইন্টার্নশিপ করার পরে যে হাউস স্টাফশিপ করতে হয় সেই হাউস স্টাফশিপে কিন্তু অ্যাপ্লাই করেছিল 431। অর্থাৎ এই 431 স্টুডেন্ট কিন্তু নিজেদের কলেজে হাউস স্টাফশিপ পায়নি, এবং নিজেদের কলেজে হাউস স্টাফশিপ পাওয়ার চান্সটা এখন অনেকটাই কমে যাচ্ছে, কারণ প্রত্যেকটা কলেজে হাউস স্টাফশিপের সংখ্যা প্রায় 45 থেকে 50%। অর্থাৎ প্রত্যেক কলেজে কিন্তু 50% স্টুডেন্ট কিন্তু হাউস স্টাফশিপ পাচ্ছে না। তাহলে ডেফিনেটলি তারা কোন কলেজে হাউস স্টাফশিপ করবে? নতুন যেসব মেডিকেল কলেজগুলো রয়েছে সেই সব কলেজে তারা হাউস স্টাফশিপে করার জন্য অ্যাপ্লাই করেছে, এবং এক্ষেত্রে তাই হয়েছে। কলকাতার সব মেডিকেল কলেজ থেকে বা আদার্স যেসব মেডিকেল কলেজগুলো রয়েছে সেখান থেকে সবাই কিন্তু এসেছে তমলুক মেডিকেল কলেজে ফর হাউস স্টাফশিপ। তো কিছু ভিডিও, কিছু ছবি আমি তোমাদেরকে শেয়ার করছি। এই ছবিটা হচ্ছে যে হাউস স্টাফশিপ কাউন্সিলিং হচ্ছিল সেখানের ছবি, রুমটার ছবি তোমরা দেখতে পাচ্ছ। সবাই কিন্তু ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেছে। আরও কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি, এবং শুধুমাত্র এই রুম নয়, রুমেও তাদেরকে অ্যাকোমোডেট করা যায়নি, কারণ 431 স্টুডেন্টটা কিন্তু যথেষ্টই বেশি। ঠিক 1 বছর আগে আমি এরকম ভিডিও বানিয়েছিলাম, এবং তখন থেকে আমি তোমাদের কিন্তু একটা প্রেডিক্ট করেছিলাম যে ধীরে ধীরে কিন্তু এই হাউস স্টাফশিপের ডিমান্ড কিন্তু অনেক বাড়বে। ওকে, এবং তাই হতে চলেছে। ওকে, তাহলে গ্রাউন্ড রিয়েলিটি বলছি, ডিমোটিভেশনের কোনো ব্যাপারই নয়। আমি বলি বা না বলি, এই ফ্যাক্টটা কিন্তু হতে থাকবে। এবং তুমি যদি এখন থেকে আমার ভিডিওটা দেখো বা জেনে যাও, তাহলে কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা জানতে পারলে, এবং তাহলে সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে পারবে আফটার ক্লিয়ারিং ইয়োর নিট এক্সাম। ওকে, তাহলে এরপরে হচ্ছে আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হলো হাউস স্টাফশিপ না করলে কি এমডিএমএস করা যাবে, কেন হাউস স্টাফশিপ দরকার। তো সেখানে তোমাদের কিছু কোয়ারি ছিল, সেই কোয়ারির আমি অ্যান্সার দেবো। কী কী প্রশ্ন ছিল তোমাদের? দিবেন্দু গাঙ্গুলি, তোমার প্রশ্ন ছিল, স্যার কেউ যদি এমবিবিএস এর পর পিজি করতে না চায় তাহলে তার কি করা উচিত? জিডিএমও রিক্রুটমেন্টও বন্ধ আছে, কন্ট্রাকচুয়াল এমও কি পসিবল ইন প্রাইমারি হেলথ সেন্টার অর কমিউনিটি হেলথ সেন্টার এটসেট্রা। আরেকটা প্রশ্ন ছিল, জয় প্রশ্নটা করেছিল, স্যার এমবিবিএস এর স্কোপ অনেক কমে গেছে আগের থেকে, কিন্তু স্যার স্টুডেন্টদের এই হার্ড সিচুয়েশন ওভারকাম করার কী কী উপায় আছে? মানে সে ফার্স্ট ইয়ার থেকে কীভাবে রান করলে তাকে এতটাও জবলেস বা ফিনান্সিয়াল ইনসিকিউরিটি ফেস করতে হবে না, স্যার এটার উপায় কিছু বলবেন। ডেফিনেটলি এটার উপায় আমি বলবো। তাহলে শুরু করছি আবার বেসিক থেকে। তোমরা ইন্টার্নশিপ করলে, ইন্টার্নশিপ করার পরে দুটো ক্যাটাগরির ভাগ হয়ে গেল। একটা স্টুডেন্ট যারা হাউস স্টাফশিপ করলো, এবং আরেকটা স্টুডেন্ট যারা হাউস স্টাফশিপ করলো না বা পেলো না। তাহলে যারা হাউস স্টাফশিপ করছে তারা স্টাইপেন্ড পাচ্ছে 1 বছরের জন্য 7.2 লাখ টাকা। এই 7 লাখ টাকা সে নিজের মতো করে খরচা করবে। তাহলে কী হবে, সে যেমন বাড়ির বাইরে থেকে প্রিপারেশন নিতে পারবে, সে নিজের মতো হাত খরচা করবে, এবং এখন যেহেতু পিজির প্রিপারেশনের জন্য প্রি ব্লাডার বা ম্যারো সাবস্ক্রিপশন নিতে হয় সেটাও তারা নিতে পারবে, এবং তারা ডেফিনেটলি নিট পিজির প্রিপারেশন নেবে। এবং প্রথম বছরে যদি নিট পিজি না হয়, অর্থাৎ হাউস স্টাফশিপের পরের যে প্রথম বছরটা সেখানে যদি না হয়, তাহলে সে আরেকবারও প্রিপারেশন নিতে পারবে, কারণ সে যদি ঠিক মতো করে সে টাকাটা ইউজ করে। এবং তার সাথে কী হবে, হাউস স্টাফশিপে তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, সে একটা হাউস স্টাফশিপ ডিগ্রি পাচ্ছে। কোন কোন সাবজেক্টে হাউস স্টাফশিপ করা উচিত এই মুহূর্তে সেটাও আমি আসবো একটু পরে আলোচনা করব। তাহলে এখন আলোচনা করব যারা হাউস স্টাফশিপ পেলো না। তাহলে তাদের একটা অপশন রয়েছে আরএমও, অর্থাৎ বিভিন্ন নার্সিংহোমগুলোতে রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার হিসেবে তারা কিন্তু জয়েন করতে পারে। আর কি অপশন রয়েছে? মেডিকেল অফিসার ইন প্রাইমারি হেলথ সেন্টার, আপার প্রাইমারি, আরবান প্রাইমারি হেলথ সেন্টার। যেহেতু এখন এই পিএইচসিগুলোতে জিডিএমও রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে, তাহলে এই স্কোপটা কিন্তু এখন অনেকটাই কম, এবং সেই সম্বন্ধে তোমাদের টার্গেট না রাখাই উচিত এই মুহূর্তে। রিক্রুটমেন্ট বেরোলে তো ডেফিনেটলি আমি তোমাদের সবার আগে জানাবো। আর কি রয়েছে? নিট পিজির প্রিপারেশন। ডেফিনেটলি তোমার যদি ব্যাকগ্রাউন্ড সাপোর্ট যথেষ্ট ভালো থাকে, ফিনান্সিয়াল সাপোর্ট ভালো থাকে, তুমি ডেফিনেটলি হাউস স্টাফশিপ করার দরকার নেই, তুমি ডিরেক্ট নিট পিজির জন্য প্রিপারেশন নাও, এটা ভালো অপশন। বা যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো নেই, একটা সাপোর্ট, সেই সাপোর্টটা নেই, তাহলে ডেফিনেটলি আর কী কী অপশন রয়েছে? জেনারেল প্র্যাকটিস একটা করা যেতে পারে। কিন্তু জেনারেল প্র্যাকটিসের স্কোপ আমি প্র্যাকটিক্যালি বলছি। দেখো, তোমরা ডাক্তার হতে চাইলে, কারণ আজ থেকে 10-15 বছর আগে তোমরা যখন ছোটো ছিলে, তোমরা দেখতে যে তোমাদের পাড়ায় যে ডাক্তারবাবু বসছেন, 300 থেকে 400 টাকা ফিস, 25, 30, 40 জন পেশেন্ট লাইন দিচ্ছে। এটা ডেফিনেটলি, এটা আমিও যখন দেখেছিলাম 10-15 বছর আগে, আমি এইভাবেই দেখেছি, এবং তখন থেকেই মনে হতো যে হ্যাঁ, ডাক্তার হয়ে গেলে একটা ফিনান্সিয়াল একটা আর্নিং ভালো হয়, একটা রেসপেক্ট পাওয়া যায়। কিন্তু তাহলে এখন রিয়েলিটিটা কি? এখন তাহলে তোমাদেরকে বলছি, বড় ডিস্ট্রিক্ট যে টাউনগুলো রয়েছে সেটার কথা ছেড়েই দিলাম। ডিস্ট্রিক্ট টাউন থেকে 20-25 কিমি দূরে, ঠিক গ্রাম নয়, এমন একটা এরিয়া যেখানে স্কুল কলেজ রয়েছে, ওকে, কিন্তু ডিস্ট্রিক্ট টাউন নয়, সেখানে দেখবে আগে যেখানে, আমি আমার কথাই বলছি, আমার যেখানে বাড়ি সেটা হলো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে, বা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যে ঝাড়গ্রাম টাউন রয়েছে সেখান থেকে 20 কিমি দূরে স্কুল কলেজ সবই রয়েছে, ছোটো একটা টাউন বলা যেতে পারে। সেখানে আজ থেকে 15 বছর আগে একজন এমডি ডাক্তার আসতেন। এই মুহূর্তে সেখানে 25 থেকে 30 জন এমডি এমএস করা ডাক্তার কিন্তু আসছেন,
এবং 5 বছর পর ডিএম ডাক্তারও আসবে, সেটা কিন্তু একটা পঞ্চায়েত এলাকা। এরকম কন্ডিশন তুমি তোমার আশেপাশে খোঁজ রাখবে, কিন্তু তুমি জানতে পারবে। তার মানে শুধু এখন এমবিবিএস নয়, এমডিদেরও কিন্তু স্যাচুরেশন একটা হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি এমবিবিএস পাস করে ওই রকম এলাকাতে জেনারেল প্র্যাকটিস করা খুব ডিফিকাল্ট। আরেকটা হতে পারে খুবই গ্রামে তোমার বাড়ি, চারপাশে কোনো প্রাইমারি হেলথ সেন্টার নেই, সেখানে তুমি জেনারেল প্র্যাকটিস ডেফিনেটলি করতে পারবে, তাতে একটা আর্নিং হবে। কিন্তু সেখানে সেই জেনারেল প্র্যাকটিস করে তারপরে নিট পিজির জন্য প্রিপারেশন করা খুব ডিফিকাল্ট। তাহলে জেনারেল প্র্যাকটিসের অপশনটা কিন্তু আমি এখন বাদ দিলাম। তাহলে এই মুহূর্তে তোমাদের একটা ভালো অপশন হচ্ছে, সেটা হলো আরএমওশিপ। সেটা কোথায়? বিভিন্ন নার্সিংহোমগুলোতে। কীভাবে তাহলে অ্যাপ্লাই করবে সেই সম্বন্ধে আসি। কারণ তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে আরএমওশিপ কীভাবে করা যেতে পারে, কারণ কিছু তো একটা জব করতে হবে ইন্টার্নশিপের পর, হাউস টপশিপ না পেলে। চলো তাহলে নার্সিংহোম, কী কী নার্সিংহোম রয়েছে? আমি নার্সিংহোমগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি, এ, বি এবং সি। ক্যাটাগরি এতে কোন হসপিটালগুলোকে আমি রাখলাম? অ্যাপোলো হসপিটাল, মণিপাল হসপিটাল, নারায়ণ হসপিটাল, অর্থাৎ বড় বড় যে কলকাতার হসপিটালগুলোকে, সেগুলোকে আমি ক্যাটাগরি এতে ধরলাম। ক্যাটাগরি বিতে আসি, ক্যাটাগরি বি তার থেকে একটু ছোটো হসপিটাল, সমারিতান, ডিভাইন নার্সিং হোম, সৃজেন হসপিটাল হাওড়া, এগুলোকে আমি ক্যাটাগরি বিতে রাখলাম। আর কিছু রয়েছে তার থেকেও ছোটো ছোটো যে নার্সিংহোমগুলো, বিবেকানন্দ হসপিটাল, বেহালা, পার্ক ভিউ। ওকে, তাহলে এই 3টে ক্যাটাগরি নার্সিংহোম রয়েছে। তাহলে কোন নার্সিংহোমগুলোতে তোমরা কিন্তু এই আরএমসিপ করতে পারবে? ক্যাটাগরি এতে যেসব নার্সিংহোমগুলো রয়েছে সেখানে সাধারণত এমডি এমএস করা ডক্টরদেরাই আরএমসিপ করছে, অথবা সিনিয়র কোনো রয়েছেন যিনি কিন্তু এমডি করেনি, তারা কিন্তু করছেন। এখানে এক্সপিরিয়েন্স ছাড়া এবং উইদাউট হাউস টপশিপ ছাড়া কিন্তু এখানের কোনো পসিবলই নেই। তাহলে ক্যাটাগরি এটা আমি ছেড়ে দিলাম, কারণ তোমাদের হাউস টপশিপ নেই, তাই তোমরা আরএমসিপ করতে চাইছো। এরপর হচ্ছে ক্যাটাগরি বিতে। ক্যাটাগরি বিতেও কিন্তু হাউস টপশিপ তারা দেখে। তাহলে বাকি রইল ক্যাটাগরি সি। ক্যাটাগরি সি অর্থাৎ এই টাইপের যে হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের অনেক সময় হাউস টপশিপ না হলেও চলে, ইন্টার্নশিপের পরে যদি পার্মানেন্ট রেজিস্ট্রেশন হয়ে যায় তারা কিন্তু রিক্রুট করে নেয়। এই অবধি বুঝতে পেরেছো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি বলছি এই নার্সিংগুলোতে কোথায় কোথায় ডিউটি করা হয় বা কী ডিউটি করতে হয় বা কীভাবে আমি নার্সিংহোমগুলোতে জয়েন করবো, সেই প্রসঙ্গে আসি। নার্সিংহোমে সাধারণত দুটো ডিউটি করতে হয়, একটা হচ্ছে নার্সিংহোমে আইসিইউ ডিউটি করতে হয় এবং হচ্ছে জেনারেল ওয়ার্ড বা এইচডিইউ ডিউটি করতে হয়। আইসিইউ ডিউটি করতে গেলে তোমাকে এক্সপিরিয়েন্স লাগবে, এবং ক্যাটাগরি এ এবং বিতে আইসিইউ ডিউটি করতে গেলে এমডি ডিগ্রিটা সাধারণত তারা দেখে থাকে, ক্যাটাগরি এতে তো তারা দেখেই। অথবা যদি হাইলি কোনো ক্যাচ থাকে, সে কী ক্যাচ সেই প্রসঙ্গে আমি আসবো। তাহলে আইসিইউ এবং জেনারেল এইচডি ডিউটি তোমাদের করতে হয়। এবং তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আরএমওশিপ করবে তাহলে তো ডেফিনেটলি একটা তো টাকা তোমাদের দেওয়া হবে, কত টাকা সেটা তোমাদের অনেকেরই মনে এখন প্রশ্ন জাগছে। তাহলে আইসিইউতে এই মুহূর্তে পার ঘন্টায় 300 থেকে 400 টাকা তোমাকে দেওয়া হয়, এর থেকে বেশি হয়, 600 টাকারও হয়। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি এভারেজ একটা বলছি। জাস্ট হাউস টপশিপ পাস করে তোমরা যদি যাও তাহলে কত দেবে? তাহলে পার ডে, অর্থাৎ এগুলো হচ্ছে 24 ঘন্টার ডিউটি হয়, 12 ঘন্টা হয়ে থাকে। 24 ঘন্টা তুমি যদি ডিউটি করো, ধরো তুমি রবিবার দিন গেলে সকাল 9টার সময়, সোমবার সকাল 9টা অবধি ডিউটি করলে 24 ঘন্টা, তোমাকে 7,200 থেকে 9,600 টাকা ওই দিন দেওয়া হবে না, মাসের শেষে তোমাকে দেওয়া হবে। ওকে, এইবারে যেহেতু তোমাকে নিট পিজির প্রিপারেশনে নিতে হবে, সাধারণত সপ্তাহে 2টো 24 ঘন্টা দেওয়া হয়। ওকে, তাহলে মাসে কটা ডিউটি হচ্ছে? 8টা 24 ঘন্টা। মাসে 8টা 24 ঘন্টা হলে বা সপ্তাহে 2টো করে করলে তোমার মাসে মোটামুটি 57,600 থেকে 76,800 টাকা অবধি হয়ে যায় স্টার্টিংয়ে। এরপরে যদি এক্সপিরিয়েন্স বাড়ে তোমাকে কিন্তু সেই টাকাটা 80,000, 1 লাখ বা 1.2, 1.3, 1.5 অবধিও কিন্তু কন্ট্যাক্ট হয়ে থাকে, তুমি যদি এক্সপিরিয়েন্স হয়ে যাও 5-6 বছর পরে। অনলি এমবিবিএস, কিন্তু এমডি না করলেও থাকে, কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্সটা লাগবে। তাহলে তুমি যেহেতু স্টার্টিংয়ে জয়েন করছো, তুমি মোটামুটি এই টাকাটা পাবে। এবং এই টাকাটা তুমি যদি মাসে ইনকাম করো, সপ্তাহে 2 দিন ডিউটি করছো, 5 দিন পড়াশোনা করছো, অবশ্যই একটু হেক্টিক যায়, কারণ যেদিন ডিউটি করবে 24 ঘন্টা ডিউটি করার আসার পরে তো তোমাকে তো আবার বাড়িতে রেস্ট নিতে হবে, বা তুমি যে রেন্টে থাকছো, যেখানে পিজির প্রিপারেশন নিচ্ছ, সেখানে থাকবে, রেস্ট নিতে হবে, তারপরে তুমি পড়া শুরু করবে, কারণ নিট পিজির জন্য তোমাকে তো পড়তেই হবে। তো মোটামুটি এই টাকাটা তুমি যদি জমাতে পারো বা এই টাকাটা তুমি যদি হাতে পাও, তুমি মোটামুটি নিট পিজির জন্য প্রিপারেশন নিতে পারবে বা বাড়িতেও কিছু টাকা পাঠাতে পারবে। ওকে, ফিনান্সিয়ালি মোটামুটি তুমি একটু স্টেবল হলে। এরপরে যদি এসে আইসিইউ যদি না পাও, তাহলে কি ডিউটি করতে হয়? জেনারেল ওয়ার্ডে বা এইচডিইউতে ডিউটি করতে হয়। সেক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা একটু কম থাকে, 200 থেকে 350 টাকা পার ঘন্টা। তো একই জিনিস, তাহলে পার ডেতে 4,800 থেকে 8,400 টাকা হচ্ছে, এবং মাসে তাহলে মোটামুটি 38,400 থেকে 67,200 টাকা হচ্ছে। এক্ষেত্রে আমি ধরে নিলাম তুমি সপ্তাহে 2টো করে 24 ঘন্টা করছো, মাসে এটা হলো তোমার ইনকাম। এরপরে আবার অনেকে কী হয়, ডিউটি আবার বাড়িয়ে নেয়, ধরে নিলাম কারো নিট পিজির এক্সাম শেষ হয়ে গেল, তখন কী করে অনেকে সপ্তাহে 3 দিন 4 দিন করে ডিউটি করে নেয়। ওকে, তাহলে এই হলো ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে জয়েন করবে এই নার্সিংহোমগুলোতে? ওকে, কারণ হাউস টপশিপ তো পাচ্ছে না, একটু আগে তো বললাম 27টা সিটের জন্য 431 জন যদি গেছে, ওই 404 জন তাহলে কী করবে? ডেফিনেটলি আরএমওশিপের জন্য অ্যাপ্লাই করবে। তাহলে হাউ টু জয়েন? একটা হচ্ছে যদি হাউস টপশিপ না থাকে তাহলে জয়েন করে একটু ডিফিকাল্ট। তাহলে যারা হাউস টপশিপ পাচ্ছ না তারা কি করবে? তারা তোমাদের ইন্টার্নশিপের ডিউটিটা মন দিয়ে করো, এবং তুমি হাউস টপশিপ পাবে কি না সেটা কিন্তু তুমি আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে। তোমার ক্লিনিক্যাল যেসব সাবজেক্টগুলো রয়েছে, ওই ক্লিনিক্যাল সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে তোমাকে হাউস টপশিপ দেওয়া হয়।
তাহলে তুমি যখন ইন্টার্নশিপ শুরু করছো তুমি ক্লিনিক্যাল সাবজেক্টগুলোর মার্কস একটা এভারেজ করে নাও। যদি 65% উপরে থাকে তাহলে ধরে নিচ্ছি তুমি হাউস টপসিপ পাবে, আর যদি কম থাকে তাহলে কিন্তু চান্স খুব কম। তাহলে তুমি যদি বুঝতে পেরে গিয়ে থাকো তুমি হাউস টপসিপ আর পাচ্ছ না, তাহলে আমি বলবো মন দিয়ে ইন্টার্নশিপের ডিউটিটা করো। যে ডিউটি করবে প্রত্যেকটা, গাইনি হোক, পেডিয়াট্রিক্স হোক, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, প্রচুর কাজ শেখো। সেন্ট্রাল লাইন থেকে শুরু করে সিজারিয়ান সেকশন অ্যাসিস্ট করা, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি, ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড টানা, যত কাজ হয় ওয়ার্ডের প্রচুর কাজ শেখো। এই কাজটা শেখাটাই বা পেশেন্টের সাথে কথা বলা বা এমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি করে, এটাই কিন্তু তোমাকে নার্সিংহোমে ডিউটি করতে হেল্প করবে। এবং শুধু তাই নয়, নার্সিংহোমে ডিউটিটাই তো আমাদের মেন উদ্দেশ্য নয়, আলটিমেট তো তোমরা বড় হয়ে সবাই ডাক্তার হবে, বড় ডাক্তার হবে। এবং আমি মনে করি এই স্ট্রাগল পিরিয়ডটা তোমরা সবাই ওভারকাম করবে এবং তোমরা সবাই এক একজন সফল ডক্টর হবে। তখন তো তোমাকে পেশেন্টদের সাথে ডিল করতে হবে। এবং তাহলে সবথেকে ভালো পিরিয়ড হচ্ছে ইন্টার্নশিপটা। তো ইন্টার্নশিপ আমার মনে হয় নিট পিজির প্রিপারেশনটা না করে ইন্টার্নশিপটা কিন্তু ফোকাস করো তোমার ক্লিনিক্যাল ওয়ার্ডের ডিউটিটা ভালো করে করার। তাহলে ক্লিনিক্যাল যদি ওয়ার্ড ডিউটিটা ভালো হয়ে থাকে, তোমার যদি হাউস টপসিপ নাও থাকে, তাহলে তুমি যখন আরএমওশিপ করবে তোমার ওই এক্সপিরিয়েন্সটাই কিন্তু কাজে লাগবে। বুঝতে পেরেছো? এবং যারা হাউস টপসিপ পেয়ে গেলে তাহলে তারা ট্রাই করো কোন কোন সাবজেক্টে হাউস টপসিপ করার চেষ্টা করবে। মেডিসিন, অ্যানাস্থেসিয়া, কার্ডিওলজি, এই সাবজেক্টগুলোতে তুমি যদি হাউস টপসিপ করে নাও তাহলে তোমার আরএমওশিপের সময় আইসিইউতে ডিউটি করার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে। এবং তাহলে কিন্তু তোমাদেরকে ওরা সহজেই নিয়ে নেবে যদি এইসব ওয়ার্ডগুলোতে তোমাদের হাউস টপসিপ করা থাকে। বুঝতে পেরেছো? এবং শুধু তাই নয়, এই ওয়ার্ডগুলোতে হাউস টপসিপ করলে তুমি জেনারেল ওয়ার্ড বা এইচডিউতে খুব সহজেই আরও ডিউটি করতে পারবে। এই অবধি বুঝতে পেরে গেছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কীভাবে জয়েন করব। সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে রেফারেন্স। উইদাউট রেফারেন্স কিন্তু নার্সিংহোম তোমাকে নেবে না। হ্যাঁ, যদি তোমার হাউস টপসিপ থাকে এই 3টে সাবজেক্টে তাহলে অনেক ক্ষেত্রে উইদাউট রেফারেন্সও হয়ে যেতে পারে। বাট অনলি ডুইং ইন্টার্নশিপ ইউ হ্যাভ নো হাউস টপসিপ এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু এ এবং বি ক্যাটাগরিগুলোতে তো চান্স পাওয়ার খুবই কম। সি হসপিটালগুলো যেগুলো আমি মেনশন করলাম সেখানে হয়তো পেতে পারো। এখন প্রশ্ন হচ্ছে এই রেফারেন্সটা তোমাকে কে দেবে। এক্ষেত্রে কাজে লাগাও যারা হোস্টেলে থাকছো, হোস্টেলে যে সিনিয়ররা রয়েছে তাদের হেল্প তোমরা নাও। দেখবে তোমাদের অনেক সিনিয়ররা এই ডিউটিগুলো কিন্তু করে থাকে, আরএমওশিপের ডিউটি করে থাকে। ওকে, তাহলে সিনিয়রকে বলো যে দাদা আমাকে হাউস টপসিপ করতে হবে, তোমার নার্সিংহোমে একবার বলে দাও। তাহলে এই সিনিয়ররা যদি একবার গাইড করে দেয় বা নার্সিংহোমের সাথে কথা বলে দেয় বা রেফারেন্সটা দিয়ে দেয় তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু তুমি আরএমওশিপ করতে পারবে। আর আরেকটা কথা হচ্ছে তোমরা যখন ইন্টার্নশিপ করছো সেখানে তোমাদের পিজিটি দাদারা থাকে, তাদের সাথে কথা বলে সেই পিজিটি দাদার আমি তো বলবো 50 থেকে 60% পিজিটি যারা রয়েছে তারা কিন্তু কোনো না কোনো নার্সিংহোমের সাথে হয় আগে যুক্ত ছিল বা এখনও নার্সিংহোমের সাথে কন্ট্যাক্ট রয়েছে। তাহলে তাদের সাথে কথা বলো, দেখবে তারা কিন্তু খুব হেল্প করতে পারবে। তাহলে এটাই হলো আমার সাজেশন। বুঝতে পেরেছো? আমি আবার বলছি, জাস্ট এই স্ট্রাগল পিরিয়ডটা ওভারকাম করে নাও, তোমরা আরও বড় বড় ডাক্তার হবে, খুব ফেমাস ডাক্তার হবে, এই ভরসাটুকু আমি রাখি। ওকে, এরপরে তাহলে যেটা বলবো, যারা নিট ইউজি স্টুডেন্ট যাদের মনে হয়েছে যে এক্সাম খারাপ হয়ে গেছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে কিনা, তাদের জন্য বলছি আরও 200টা কিন্তু সিট ইনক্রিজ করেছে এবং সেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট। কোন কোন সেই কলেজ? প্রথমে রয়েছে কোচবিহার মেডিকেল কলেজ, রায়গঞ্জ মেডিকেল কলেজ, রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। এই 4টে কলেজের সিট ছিল আগে 100, সেই সিট সংখ্যা হয়েছে 150, অর্থাৎ প্রায় 200টা কিন্তু সিট ইনক্রিজ হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে এটা তো নিউজে দেয়নি, মিডিয়াকেও দেয়নি, আমি কী করে জানলাম? গতকাল অর্থাৎ ফ্রাইডে এনএমসি ইন্সপেকশন হয়েছে, ন্যাশনাল মেডিকেল কমিশন থেকে ইন্সপেকশন হয়েছে সিট বাড়ানোর জন্য এবং আমার মনে হয় ইন্সপেকশনে কলেজগুলো পাস করে যাবে, অর্থাৎ এইসব কলেজে 100 থেকে 150টা সিট খুব শীঘ্রই হতে চলেছে। ওকে, এই নিউজটা তোমরা এখনও পাবে না, কারণ পাওয়ার কথাও নেই। যেসব কলেজে আমার কলিগেরা রয়েছে তাদের কাছ থেকে এই ইনফরমেশনটা আমি পেলাম। ওকে, তাই মিস ইনফরমেশন তো দেবো না বা মিস গাইড তো করবো না, শিক্ষক হিসেবে এইটুকু আমি বলে রাখছি। আমার চ্যানেলটা একটু ফলো করতে পারো, গ্রাউন্ড রিলেটেড জানো, ডিমোটিভেট করছে না। আমার বিশ্বাস তোমরা সবাই একদিন প্রতিষ্ঠিত ডক্টর হবে। ওকে, চলো দেখা হবে পরের ভিডিওতে।